নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ব্যারাকপুরের একটা হসপিটালে ঘটা ভৌতিক ঘটনা। যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো গল্পটা শুরু করা যাক। গল্পটা আমায় লিখে পাঠিয়েছে মনোজ বিশ্বাস দাদা যেভাবে লিখে পাঠিয়েছে ঠিক সেইভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার নাম মনোজ বিশ্বাস, আমার বাড়ি ব্যারাকপুর। ঘটনাটা এতটাই মারাত্মক যে আমার সারা গায়ে গল্পটা লেখার সময় কাটা দিচ্ছিল। গল্পটা আমার সাথে ঘটে 2019 সালে, সবে গ্র্যাজুয়েশন পাশ করেছি। তো সেদিন ছিল ঠিক বুধবার। আমি, আমার মা আর বাবা তিনজন থাকি বাড়িতে। সেদিন মা খাবার বেড়ে বাবার জন্য ওয়েট করছে, আমি খাবার খেয়ে খাটে শুয়ে গেম খেলছিলাম। সেই টাইমে একটা ফোন আসে আমার কাছে হসপিটাল থেকে। ব্যারাকপুরে একটা নামকরা হসপিটাল, নামটা আমি উল্লেখ করব না। হসপিটাল থেকে ফোন করে বলে বাবার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু লোক বাবাকে তুলে হসপিটালে ভর্তি করেন। বাবা বাইক নিয়ে অফিসে যেত, সো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি আর মা সঙ্গে হসপিটালে যাই, গিয়ে ডাক্তারের সাথে কথা বলি। তো ডাক্তার বলে নিচে আজকে সারা রাত একজনকে থাকতে হবে, বাবার অবস্থা খুবই খারাপ, ওষুধ আনা এগুলো করতে হবে, ওই জন্য থাকতে হবে একজনকে। মা পুরো ভেঙে পড়ে। আমি মাকে বলি তোমাকে অটো ধরে দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও, আমি আছি, কারণ দুজন মিলে একসাথে থেকে তো লাভ নেই। তো সেই মতে মাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। আগে হসপিটালটা একটু বর্ণনা দিয়ে দিই। বাবা দুতলায় ভর্তি ছিল, একতলায় লিফট আছে, আর হসপিটালের বাইরে একটা ওষুধের দোকান হসপিটালের নিজস্ব, আর উল্টো সাইডে হচ্ছে একটা পেশেন্টের যে বাড়ির লোক থাকার ওদের রুম। তো আমরা এরম বসে রয়েছি, আমি একা বসে রয়েছি, আর অনেক লোক রয়েছে, অনেক মহিলা টহিলা রয়েছে যাদের পেশেন্ট ভর্তি আর কি, নিচে শুয়ে রয়েছে ওরা। আর আমি হসপিটালের বাইরে একটা উঁচু ঢিপি মতো ছিল, ওটার উপর বসে ফোন ঘাঁটছি। সেই টাইমে একটা অ্যানাউন্সমেন্ট আসে, ওর বাবার নাম নিয়ে বলে যে ওনার বাড়ির লোক তাড়াতাড়ি ওপরে আসুন। তো আমি দৌড়াতে ওপরে যাই। প্রথম ইনসিডেন্ট আমার সাথে এটা ঘটে। লিফটটা আমি ইউজ করি না, কারণ বাবার নাম যেহেতু নিয়েছে আমার প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে এত রাতে, তখন কটা বাজে, 2-1 বাজে। সেই টাইমে যেহেতু বাবার নামটা নিয়েছে, আমি ভয়েতে লিফট না ইউজ করে সিঁড়ি দিয়ে উঠি। তো বাবা তো দুতলাতেই রয়েছে, তো অত চাপ নেই। কিন্তু একদম হসপিটালটা নিস্তব্ধ। হসপিটালের ভেতরে বাইরেতে পেশেন্টের লোকজন আছে, ওই জন্য ভরা লাগছিল, কিন্তু ভেতরটা পুরো নিস্তব্ধ। ওষুধের একটা গন্ধ নাকের মধ্যে ভেসে আসছে। ওপরে যাওয়ার সঙ্গে বাবা যেই রুমটা রয়েছে ওটা একদম সেকেন্ড ফ্লোরের লাস্টে, করিডোরটা একদম নিস্তব্ধ। সিধা হেঁটে যখন যাচ্ছি না, আমার পায়ের শব্দ আমি নিজে শুনতে পাচ্ছি। তার কেমন নিস্তব্ধ জায়গা ভেবে নাও। তো আমি যখন রুমটা খুলি, ডাক্তারের সাথে কথা বলি, ডাক্তার আমাকে একটা প্রেসক্রিপশন দেয়, বলে নিচে গিয়ে ওষুধ নিয়ে আসতে। আমি নিচে যাওয়ার জন্য লিফট ধরি। এইবার লিফট দিয়ে যখন আমি নামছি না, আমার ফিল হচ্ছে লিফটটা প্রায় 10 মিনিট ধরে নামছে, এতটা সময় লেগে যাচ্ছে। আর দুতলা থেকে একতলায় নামতে কত মিনিট লাগতে পারে? হার্ডলি 1 মিনিট, বেশি বলে ফেললাম, তাও কিছু সেকেন্ড লাগে, তাও যদি বেশি হয় 1 মিনিট। কিন্তু লিফট কন্টিনিউয়াস নেমে যাচ্ছে, আর লিফটের ভেতরটা না কনকনে ঠান্ডা, যেন আমি আইসিইউতে রয়েছি। আমার এত পরিমাণ ঠান্ডা লাগছে, গা পুরো কাটা দিচ্ছে। আমি কিছুটা পরিমাণ ভয় পাই, কারণ লিফটটা পুরো অন্ধকার একদম। আমি যখন নামছি না, খালি আমি বাইরের পাথর যেগুলো থাকে না দেয়ালটা লিফটের বাইরে, ওইটা আমি দেখতে পাচ্ছি, কোনো আমি ফ্লোর দেখতে পাচ্ছি না। একটা সময় পরে লিফটের যে এমার্জেন্সি বেল থাকে, সেই সুইচটা আমি দাবাই, সেটাও কাজ করছে না। আমি সেই টাইমে দুটো চিন্তা করছি, এক, লিফট কি খারাপ হয়ে গেল, সেকেন্ড, বাবাকে ওষুধটা দেওয়াটা জরুরি। তো কোনো রকম খুব টেনশন করছি, তারপর লিফটটা নিচে নামি। আমি ওষুধ কিনে এইবার আর লিফট ধরি না, সিধা সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে বাবাকে ওষুধটা দিই। ডাক্তারবাবু আমার উপর খুব চিল্লায়, বলে আপনার কি কোনো আক্কেল জ্ঞান নেই, এত টাইম লাগে একটা ওষুধ আনতে নিচে গিয়ে। আমি ওনাকে বলতে পারছি না যে আমি কী ফিল করেছি নিচে গিয়ে। তো কোনো রকম ওষুধ দিয়ে আমি করিডোর দিয়ে নামবো,
পুরো নিস্তব্ধ জায়গা। আমি দুতলার সিঁড়ি দিয়ে নামছি, আমার একটা লোকের সাথে ধাক্কা লাগে। আমি ওনাকে সরি বলার জন্য ঘোরার পরে আমি যেটা দেখি সেটা আমার লাইফে সব থেকে দেখা ভয়ঙ্কর কিছু জিনিস। কারণ আমি দেখি লোকটা একটা জ্যাকেট পরে রয়েছে, প্রচণ্ড নোংরা জ্যাকেট। লোকটা যখন আমার দিকে ঘুরলো না, লোকটার পুরো মুখ মনে হচ্ছে ওপেন, যেমন সার্জারি করলে হয় না, পুরো মুখের চামড়া নেই, মাংসটা আমি দেখতে পেলাম। লোকটা আমার দিকে একটা হাসি দিল। আমি যখনই ভয়তে দেয়ালে সেটে যাই, লোকটা 4 হাত পায়ে দৌড়াতে থাকে। আমি লোকটাকে দেখে ভয় তো পাই, কিন্তু আমি এই জিনিসটা দেখতে, এই লোকটা কে, আমি ওপরের দিকে তাকিয়ে দেখি কেউ নেই। আমি তাড়াতাড়ি করে নিচে নামি 1 বোতল জল খাই, মুখে চোখে জল ছিটিয়ে আমি বসে রয়েছি। ঠিক আমার মনে হলো আমার পাশ দিয়ে কেউ একটা হেঁটে গেল। তো আমি ভাবলাম পেশেন্টের বাড়ির লোক। তো আবার দেখলাম লোকটা আমার পাশ দিয়ে এরকম হাঁটাচলা করছে, মানে আমাকে রাউন্ড করে। তো আমি যখন লোকটার দিকে তাকাই, প্রথমে তো আমি লোকটার প্যান্ট মানে পা থেকে মাথা অবধি দেখার চেষ্টা করি। পা থেকে যখন গা অবধি উঠি, দেখি সেম নোংরা জ্যাকেটটা। আমি ভয়তে চোখ বড় করে যখন লোকটার দিকে তাকাই, দেখি সেম লোক, কিন্তু এইবার মুখটা কাটা না। লোকটা আমার পাশে বসে। আমি যে সরে যাব আমার সেই সাহসটা নেই। আমি প্রচণ্ড ভয় পেয়ে রয়েছি, আমার হাত থরথর করে কাঁপছে। আমি মোবাইলটাকে চওড়া করে গেম খেলছিলাম, আমার হাত না কাঁপছে থরথর করে। তো আমি লোকটাকে বলি, কে আপনি? লোকটার উত্তর আসে, এত রাতে কার কি হয়েছে? আমি লোকটাকে বলি, বাবা অ্যাক্সিডেন্ট করেছে। লোকটা আমাকে বলে, কমন জিনিস, মানুষ তো এই অ্যাক্সিডেন্ট করেই মরে যায়, না দেখে ড্রিঙ্ক করে গাড়ি চালালে তো হবেই। আমি প্রচণ্ড রেগে যাই। আমি বলি, আপনাকে কে বলেছে আমার বাবা ড্রিঙ্ক করে চালাচ্ছিল? আপনি না বুঝে কেন কথা বলছেন উল্টোপাল্টা? আবার লোকটা উত্তর দেয়, আজ রাত অনেক কিছু দেখতে হবে তোমাকে, সাহস জোটাও। বলে আমার পিঠটা চাপড়ে লোকটা নামে ঢিপিটা থেকে নেমে হাঁটতে না কোথাও একটা মিশিয়ে যায়। আমার সারা শরীর তখন কাঁপছে, আমার গা হাত পা পুরো ঘামছে। তো আমি হসপিটালের বাইরে একটা চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকানের সামনে যাই, গিয়ে চায়ের দোকানে বসে আছি, চা খাচ্ছি। সেই টাইমে আবার একটা অ্যানাউন্সমেন্ট আসে যে বাবার আরেকটা ওষুধের দরকার, একটা ইঞ্জেকশনের। তো আমাকে প্রথমে তো ওপরে ডাকে। আমি যখন ওপরে যাই, পুরো মানে করিডোরটা পুরো নিস্তব্ধ। আমি কোনো রকম যাই। এবার আমি যাচ্ছি না, আমার পাগুলো একদম থরথর করে কাঁপছে। কারণ সেই যে আমি মানুষটাকে দেখেছি, সেই নিস্তব্ধ, আমি নিজের পায়ের শব্দ শুনতে পাচ্ছি, আর আমার মনে হচ্ছে না আমার পেছনেও কেউ হেঁটে আসছে। সেই ভয়টা না আমি বলে বোঝাতে পারবো না। মানে পুরো নিস্তব্ধ জায়গা, আমার পেছনে আমার মন বলছে কেউ একটা হাঁটছে। আমি ডাক্তারের থেকে প্রেসক্রিপশন নিই, আমি এইবারও লিভ করি না। আমি সিঁড়ি দিয়ে নামছি, করে আওয়াজ হচ্ছে আমার সিঁড়িতে, মানে আমি যে নামছি সিঁড়িটাতে একটা আওয়াজ হচ্ছে পায়ের। হঠাৎ করে আমি দেখি একটা বউ, যে 1তলা 2তলার মাঝখানের সিঁড়ির যে স্পেসটা, ওখানে দাঁড়িয়ে রয়েছে। বউটার সারা শরীর একটা লাল কাপড় পরা, চুলগুলো ছড়ানো। আমি ওনাকে দেখি, উনি আমায় দেখে বসে পড়ে বাবু হয়ে। আমি ওনাকে বলি, কী হয়েছে আপনার? আপনি কি পেশেন্ট? আপনার কি শরীর খারাপ করছে? কী হয়েছে ম্যাডাম, কী হয়েছে? উনি যখনই আমার দিকে ঘুরে তাকায়, আমি দেখি ওনার মুখ দিয়ে গল করে রক্ত পড়ছে। আমি প্রচণ্ড জোরে চিৎকার করি, আমার পা স্লিপ কেটে আমি সিঁড়ি থেকে পড়ে আমার হাত পুরো কেটে যায়। ওখানকার যে সিকিউরিটি গার্ড ছিল দৌড়ে আসে, আমায় বলে, কী হয়েছে? আমি বলি, একটা পেশেন্ট, মুখ দিয়ে চোখ দিয়ে গল করে রক্ত পড়ছে, ও মরে যাবে। দৌড়ে সিকিউরিটি গার্ডটা ওপরে যায়, গিয়ে বলে, তোমার কি মাথা খারাপ? কেউই তো নেই এখানে, কোথায় রক্ত? আমি ওপরে গিয়ে দেখি কেউ কোথাও নেই। আমি সেই স্পেসটার দিকে এক চোখ দিই, দেখছি একটা হাওয়ার মতো কিছু আমাকে টানছে। আমি দৌড়ে নিচে যাই, গিয়ে প্রেসক্রিপশনটা দেখিয়ে একটা ইঞ্জেকশন কিনি। কিন্তু যখন আমি কিনতে যাব, আমি আবারও দেখি ওই মেডিকেল শপটার ভেতরে ওই যে লোকটা, সে এরম ঘুরছে। আমি দেখে প্রচণ্ড ভয়তে চিৎকার করি। যে মেডিকেল শপে লোকটা বসেছিল, ও দেখে বলে, কী হয়েছে তোমার কি শরীর খারাপ? আমি বলি, না, আপনি তাড়াতাড়ি দিন।
উনি আমাকে তাড়াতাড়ি করে ইঞ্জেকশনটা দেয়। আমি ওপরে নিয়ে যাচ্ছি, সেই টাইমে আবার দেখি ওই বউটা পুরো মাঝখানটা বসে রয়েছে, মানে দুতলার একদম মাঝখানে, যেখানে আমি বাবার রুম দিয়ে ঢুকবো। আমি যেতেও পারছি না ওনাকে ক্রস করে, যে উনার যেটা আমাকে দেখিয়ে দিয়েছে পুরো শরীর রক্ত, ওনার মুখ চোখ দিয়ে রক্ত পড়ছে, ওটা দেখার পরে আমি কী করে ওনাকে ক্রস করব আমি ভাবছি। আমার সারা শরীর কাঁপছে, থর করে কাঁপছে। হঠাৎ করে একটা আওয়াজ আমার কানে ভেসে আসে, কী হলো, ভয় পাচ্ছ? ভয় পেয়ে লাভ নেই, আজ রাতে তোমার বাবাও আসছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, পেছনে তাকিয়ে রেখে কেউ নেই, কিন্তু গলাটা আমার কানে ভেসে ওঠে, সেই গলা যেই লোকটা আমার সাথে ঢিপিতে বসেছিল, যেই লোকটাকে আমি দেখেছিলাম, সেই লোকটাই। আমি কোনো রকমভাবে রাম নাম নিতে থাকি, কিচ্ছু হচ্ছে না। আমি ওই মহিলাটাকে ক্রস করতে যাব, ওই মহিলাটা আবার আমার দিকে ঘুরে থাকায় আমি মহিলাটার চোখের দিকে এবার তাকিয়ে ফেলি। ওনার একটা চোখ নেই, খোবলা হয়ে রয়েছে। আমি দৌড়ে কোনো রকম ডাক্তারের রুমে ঢুকি। ডাক্তারবাবু আমায় দেখে বলে, তোমার কি কোনো অসুবিধা হয়েছে, কিছু হয়েছে? আমি বলি, না ডাক্তারবাবু। আমি জিজ্ঞেস করি আমার বাবা কেমন আছে। উনি বলে, খুব ক্রিটিক্যাল অবস্থা, তুমি নিচেই থাকো, কোনো দরকার পড়লে ডাকবো। আমি আবার ওনার রুমটা থেকে ক্রস করতে করতে নিচে যাচ্ছি। ঠিক মনে হচ্ছে না কেউ আমাকে ফলো করছে, মানে আমি যখন সিঁড়ি দিয়ে নামছিলাম এতক্ষণ একটা পায়ের আওয়াজ পাচ্ছি, এখন 2-3টে পায়ের আওয়াজ আমি পাচ্ছি। আর প্রচণ্ড একটা মেডিসিনের গন্ধ, আমাকে আর থাকতে দিচ্ছে না হসপিটালটার ভেতরে। আমি হসপিটালের বাইরে গিয়ে বসে বসে একটা সিগারেট জ্বালালাম, সিগারেট খাচ্ছি। বাঁদিকে তাকিয়ে অন্ধকারে দেখি এক মহিলা হসপিটাল থেকে বেরালো, বেরিয়ে সিধা একটা বাস আসছে। আমি চিৎকার করে বলি, আরে কোথায় যাচ্ছেন, মরে যাবেন। বলতে বলতে বাসটা মহিলাটাকে চাপা দিয়ে দিল। আমাকে চিৎকার করতে দেখে হসপিটালে আরও যে কজন পেশেন্টের বাড়ির লোক ছিল ওরা দৌড়ে আসে, বলে, কি হয়েছে তোমার, কি হয়েছে? আমি বলি, হ্যাঁ একটা মহিলা বাসের নিচে পড়ে গেল। আমাকে তখন একজন অনেক বয়স্ক একজন লোক ডেকে বলে, আসো এদিকে আসো। উনি চা খাচ্ছিলেন, তো আমি বললাম যে বলুন। বলছে বসো। আমি বসলাম। বলল, দেখো এটা তো হসপিটাল, এখানে অনেকের মৃত্যু হয়, অনেকের জন্মও হয়, জন্মর থেকে বেশি মৃত্যুটাই হয়। তো এখানে অনেকে আটকা পড়ে রয়েছে। আমি এই হসপিটালে অনেক বছর ধরে কাজ করি, আমি এখানকার সিকিউরিটি গার্ড। আমি বললাম, ও। উনি আবার বলল, তুমি কি দেখেছো আমি জানি না, কিন্তু আমি যা যা দেখেছি সেটা তুমি কল্পনা করতে পারবে না। আমি ওনাকে একটু আগ্রহ জানিয়ে বলি, কি দেখেছেন বলুন না। আমিও দেখেছি, জানেন তো, একটা মহিলা চোখ মুখ দিয়ে রক্ত পড়ছে, একটা লোক যার সারা শরীর কাটা, মুখ কাটা। উনি বলছে অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু বলছিল আমাকে। উনি যখন আমায় বলে, এটা তো ছোটোখাটো জিনিস, এগুলো কিছুই না। কোনো দিন দেখেছো তোমার সামনে দাঁড়িয়ে কেউ নিজের গলা কেটে ফেলছে? আমি বলি, কি বলছেন কি আপনি? বলছে, মর্গের রুমে গেছিলাম, মর্গের জানলা বন্ধ করতে গিয়ে দেখি একটা লাশ উঠে বসে রয়েছে, নিজের গলা চার করে কেটে ফেললো, আর গল গল করে লাশটা দিয়ে রক্ত পড়ছে। আমি বলি, আপনি দেখে বেঁচে আছেন কি করে? আমি হলে তো ওখানেই হার্ট অ্যাটাক করতাম। উনি আমায় হেসে বলল, এটা তো ছোটোখাটো, কত জিনিস দেখলাম। রাতের বেলা কাউকে হাঁটতে দেখেছো ছাদের উপর দিয়ে? আমি দেখেছি। পেশেন্টের রুমে গান হতে দেখেছি, অনেক কিছু দেখেছি। তাই বলছি, এটা হসপিটাল। এইখানে থেকে বাড়ি যাওয়ার পরে না লোকে কেন স্নান করে জানো, গঙ্গার জল ছেটায় জানো? এখানে অনেক লোক, অনেক মহিলা যারা বাড়ি যেতে পারেনি এখান থেকে ফিরে, তারা এখানেই বন্ধ হয়ে রয়েছে। তারা যখন তোমার মতো বয়সী বা আমার মতো বয়সী বা জীবিত কোনো মানুষ দেখে, যদি তারা তাদেরকে আপন মনে করে না, তারা তাদের সাথে তাদের বাড়ি অবধি যেতে চায়, তাদের সাথে সংসারে ঢুকতে চায়। কিন্তু তারা বোঝে না যে তারা নেই এই পৃথিবী, তারা তাদের জগতে চলে গেছে, আমাদের জগৎ ছেড়ে। ওনার কথাবার্তা শুনে আমার সারা শরীর আরও কাঁপতে থাকলো। কিন্তু আমি তারপরে একটা জিনিস খেয়াল করলাম, উনি যতক্ষণ আমার পাশে বসে রয়েছে, একটা ঠান্ডা আবহাওয়া রয়েছে, আমি ঘুরে দেখি উনি নেই। আমি যে কি ফিল করলাম তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমি দৌড়ে গিয়ে বমি করতে শুরু করেছি, চোখ মুখ উল্টে যাচ্ছে। হঠাৎ করে আবার একটা আওয়াজ আসে, ওখান থেকে অ্যানাউন্স করে, আমাকে ডাকে।
আমি ওপরে যাই, উপরে গিয়ে দেখি বাবা আর নেই। কান্নায় আমি ভেঙে পড়ি, আমার সারা শরীর কাঁপছে, আমি হাউমাউ করে কাঁদছি, আমি পাগল হয়ে যাচ্ছি। সেই টাইমে ডাক্তার এসে আমাকে বলে, শুধু তোমার বাবা না, তোমার বাবা ড্রিঙ্ক করেছিল, উনি একটা লোককে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে, সো উনিও নেই। আমি একবার লোকটাকে দেখতে চাই। তো লোকটাকে দেখার জন্য যে বরফের ঘর থাকে, লোকটাকে ওখানে রাখা হয়েছিল, ওনার পরিবারের খোঁজ এখনও পাওয়া যায়নি। সো আমি যখনই গেলাম আর লোকটাকে দেখলাম, আমার পায়ের থেকে মাটি সরে গেল। সেই লোকটা যে প্রথম থেকে আমার পেছনে এসেছিলো আর আমায় বলেছিল, এখন তো মানুষ অ্যাক্সিডেন্ট করেই মারা যাচ্ছে, তোমার বাবা ড্রিঙ্ক করেছিল, এখন আমি বুঝলাম সেই লোক আর নেই। আমি পেছন ঘুরে দেখি আমার বাবা দাঁড়িয়ে রয়েছে। আমি দেখে হাত পা আমার কাঁপছে, আমি ওখানে অজ্ঞান হয়ে জ্ঞান হারাই। আমি যখন চোখ খুলি, চারিদিকে কান্না, চারিদিকে একটা বাজে একটা গন্ধ, একটা কি বলে ধূপকাঠির যে মরে গেলে 1 2 3 4 যে ধূপকাঠি হয় ওর গন্ধ। আমার বাবার লাশ আমার সামনে পড়ে রয়েছে, ওইদিকে আরেকটা কান্নার আওয়াজ হচ্ছে। আমি উঠে গিয়ে দেখলাম একটা লোক, যেই লোকটাকে আমার বাবা মেরেছিল, সেই লোকটার পরিবার কাঁদছে, আমার সারা শরীর কাঁপছে সেই টাইমে। এই ছিল আমার লাইফে ঘটে যাওয়া গল্প। 2018 সালে আমার বাবা গত হয়। আমি বাবাকে লাস্ট হসপিটালেই দেখেছিলাম মরে যাওয়ার পরে। তারপর আর কোনো দিন এরকম কিছু ফিল করিনি। হ্যাঁ, খুব ভয় লাগতো, বাড়ি থেকে বেরোতাম না, খুব ভয় ভয় থাকতাম, কিন্তু কারণ যে জিনিসটা দেখেছিলাম না, আজ পর্যন্ত মনে হয় কেউ ওই রকম কিছু দেখেনি। কারণ ওই যে ফিল করা, মানে আমি যে মানুষটার সাথে গল্প করছে আমার সাথে, সিকিউরিটি গার্ড, সেও নাকি 2 বছর আগে মারা গেছে এইখানেই, মানে এই হসপিটালটাতেই গলায় দড়ি দিয়ে। দেন যে লোকটার সাথে আমি কথা বললাম, সেই লোকটাও বাবার সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। দেন আমি যাকে দেখলাম বাবাও সেই টাইমে মারা গেছে। আর যে মহিলাটাকে দেখেছিলাম, সেই মহিলাটার খোঁজ পাইনি। মনে হচ্ছিল যে সেই মহিলাটা হয়তো হসপিটালেই কোনো কারণে মারা গেছে, তো তারই আত্মাকে আমি দেখেছিলাম। এই ছিল আমার এক রাত হসপিটালে কাটানোর গল্প। যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই পড়ে শুনিও তোমার শ্রোতাদের, আর অবশ্যই দেখো আমার গল্পটা, দেখো, অবশ্যই ভালো লাগবে, পড়ে দেখো। থ্যাংক ইউ রিতম, আজকের জন্য এইটুকু। যদি পড়ে শোনো আবার গল্প পাঠাবো। তো প্রথমে বলি, ব্যারাকপুরের একটা মারাত্মক ঘটনা তুমি আমাদেরকে দিলে, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর গল্পটা এতটাই স্ক্যারি, মানে এতটাই মানে ভৌতিক, আমি খালি জিনিসগুলো ফিল করছি, কথার থেকে বড় না ফিলিংটা। একটা মানুষ লিফট থেকে নামছে, একটা করিডোর যেটা পুরো ফাঁকা, কেউ নেই সেই করিডোরে, শুধু একটা মহিলা মাঝখানে বসে রয়েছে, কিন্তু তোমাকে মহিলাটাকে ক্রস করতে হবে। উফ, জাস্ট অসাম। তো বন্ধুরা, যদি তোমারও গল্পটা ভালো লেগে থাকে, শেয়ার করে বন্ধুদের ভয় পাইয়ে দাও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, কমেন্ট করে জানিও কেরম লাগলো। নিজেদের গল্প পাঠাতে চাইলে মেল করতে পারো ritom9155@gmail.com-এ। আর হ্যাঁ, দেওয়াও রয়েছে, ওইটাও দেখে নিতে পারো। আজকের জন্য এইটুকু, আবার ভয় পাওয়াতে ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। টাটা।